আচ্ছা, এবার নেক্সট ভিডিওতে, এটা হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্ট, যেখানে আমরা মূলত আলোচনা করব দ্রবণের শক্তিমাত্রা নিয়ে। ঠিক আছে, তো তো শুরু করছি আলোচনা। সেটা হচ্ছে তোমাদের দ্রবণের শক্তি বা মাত্রা বা শক্তির মাত্রা। ঠিক আছে, ও তার একক। এটাকে ইংরেজিতে বলা হয় কনসেন্ট্রেশন অফ সলিউশন অ্যান্ড ইটস ইউনিটস। হয়েছে? তাহলে আমরা যেটা পড়তে চাইছি সেটা হচ্ছে দ্রবণের শক্তিমাত্রা কী এবং তার বিভিন্ন এককগুলো, এবং সেই রিলেটেড আমরা অঙ্কগুলো দেখব। তো ফার্স্ট হচ্ছে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বাইনারি দ্রবণ কাকে বলে। বাইনারি মিন্স দুটো। এটাকে ইংরেজিতে বাইনারি সলিউশন বলে। ঠিক আছে, বাইনারি মানে দুটো পদার্থ নিয়ে দ্রবণ। ঠিক আছে, যেখানে দুটো উপাদান থাকবে। তাহলে যেসব দ্রবণ মাত্র দুটো উপাদান দিয়ে তৈরি, তো আমরা বলতে পারি যে যেসব দ্রবণ মাত্র দুটো উপাদান নিয়ে তৈরি, মাত্র দুটো উপাদান, তাহলে যেসব দ্রবণ মাত্র দুটো উপাদান নিয়ে তৈরি তাদেরকে আমরা বলি, কি বলি, বাইনারি দ্রবণ। ঠিক আছে, দুটো উপাদান থাকবে, মানে দ্রাবক প্লাস দ্রাবক, এই দুটোই মাত্র। ক্লিয়ার হলো? তাহলে আমরা এটা কেন পড়লাম? কারণ কি আমরা যে শক্তির মাত্রাটা পড়বো সেটা বাইনারি দ্রবণের ক্ষেত্রে পড়বো। একটা দ্রাবক থাকবে, একটা দ্রাবক থাকবে। এই যে ক্লিয়ার হলো? তাই একটা পয়েন্ট হলো। তাহলে নেক্সট যেটা আমরা পড়ব সেটা কি? সেটা হচ্ছে যে শক্তিমাত্রা কাকে বলে। শক্তিমাত্রা কাকে বলে? শক্তিমাত্রা বলতে যেটা বোঝায় যে একটা দ্রবণের মধ্যে, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণের মধ্যে ঠিক কত পরিমাণ দ্রবীভূত থাকে, বা তার দ্রাব্যতা, বা দ্রাব্যতা না, তার গাঢ়ত্ব। তো সেই রিলেটিভ পরিমাণ বা গাঢ়ত্বকেই আমরা ওই দ্রবণের শক্তিমাত্রা বলি। তাহলে কি হবে যে দ্রবণে নর্মালি আমরা যেটা বলি দ্রাবের আপেক্ষিক পরিমাণ। ঠিক আছে, তাহলে দ্রবণে দ্রাবের আপেক্ষিক পরিমাণ বা গাঢ়ত্বকে, ঠিক আছে, সেটাকেই আমরা কি বলি, দ্রবণটির শক্তিমাত্রা। ঠিক আছে, বাকিগুলো বই থেকে পড়ে নেবে। তাহলে শক্তিমাত্রা হচ্ছে যে দ্রবণে দ্রাবের গাঢ়ত্ব বা আপেক্ষিক পরিমাণ, অর্থাৎ দ্রাবের তুলনায় দ্রবণের মধ্যে কী পরিমাণ উপস্থিত আছে সেটাকে আমরা ওই দ্রবণের শক্তিমাত্রা বলি। এবার শক্তিমাত্রা পরিমাপ করার দ্রবণের, ঠিক আছে, তো তাহলে এই যে দ্রবণের শক্তির মাত্রা, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে কী পরিমাণ দ্রবীভূত আছে তার আপেক্ষিক যে পরিমাণ, সেটা পরিমাপ করার মূলত তোমাদের সিলেবাসে 3টে পদ্ধতি আছে। ঠিক আছে, 3টে পদ্ধতি আছে, হয়েছে? সেটা পড়বে। এক হচ্ছে শতকরা মাত্রা। ঠিক আছে, ফার্স্ট যেটা হচ্ছে শতকরা মাত্রা। এটাকে তোমরা আয়তন ভিত্তিক শতাংশ বলতে পারো। ঠিক আছে,
কুকুর আওয়াজ করছে, রাতের দিকে ভিডিও বানাচ্ছি তো তো সেটা ইগনোর করবে। আয়তন, কারণ আমাদের তো সাউন্ড প্রুফ রুম নয়। আয়তন ভিত্তিক শতাংশ বলে, এটাকে পার্সেন্টেজ W/V বা শুধুমাত্র W/V দিয়েও ডিনোট করে। ঠিক আছে, তো মানে দ্রবণটা আয়তন হিসেবে নেব এবং দ্রাবটা পরিমাণ হিসেবে নেব। তো একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট আয়তনের দ্রবণের মধ্যে কী পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে সেটাকে আমরা আয়তন ভিত্তিক শতাংশ বা কী বলে শতকরা মাত্রা বলছি। ঠিক আছে, তো 100%। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর হচ্ছে মোল পার লিটার বা মোলারিটি, হ্যাঁ, হিসেবে শক্তিমাত্রা। তাহলে কী হবে? মোল পার লিটার। তো এটাকে তুমি মোল এই প্রতি চিহ্নটা দিয়ে এভাবে লিখতে পারো। ঠিক আছে, বা লিখতে পারো কি লিখতে পারো মোল প্রতি লিটার, বা এটাকে লিখতে পারো মোলারিটি। আমার তো মনে হচ্ছে আমার আওয়াজের তুলনায় কুকুরদের আওয়াজেরই বেশি শোনা যাচ্ছে, এত জোরে জোরে চেঁচামেচি করছে, বুঝেছ? যাই হোক, ওটা ইগনোর করবে, হ্যাঁ। কেন মোটামুটি আমি প্রায় রাত 1টার দিকে ভিডিওটা বানাচ্ছি। সারাদিন টাইম পাইনি, তাই এখন যেটুকু টাইম পাচ্ছি জেগে আছি, তো ভাবছি এটা কমপ্লিট করে দিই। তাহলে দ্রবণের শক্তির মাত্রার প্রথম আমরা দ্বিতীয় পয়েন্ট আমরা পেলাম, মোল প্রতি লিটার আকারে পরিমাপ করতে পারি। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে তোমার প্রতি গ্রাম প্রতি লিটার হিসাবে। ঠিক আছে, তো তো তোমরা এটাকে এভাবে লিখতে পারো, গ্রাম প্রতি লিটার বা গ্রাম প্রতি লিটার বা প্রতি লিটার গ্রাম হিসেবে। ঠিক আছে, তো প্রতি লিটার গ্রাম এই হিসেবেও পরিমাপ করতে পারো। তার মানে দ্রবণের শক্তিমাত্রা পরিমাপ করার আমরা 3টে পদ্ধতি দেখলাম। একটা হচ্ছে শতকরা মাত্রা বা আয়তন ভিত্তিক শতাংশ। কেন কি শতকরা মাত্রা পরবর্তীকালে যখন তোমরা ক্লাস 11-এ উঠবে তখন দেখবে যে শতকরা মাত্রা কেবলমাত্র আয়তন ভিত্তিক হয় না, ভর ভিত্তিকও হয়। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে মোল প্রতি লিটার। ঠিক আছে, আরেকটা হচ্ছে গ্রাম প্রতি লিটার। এই 3টে সিস্টেমে আমরা কিন্তু দ্রবণের শক্তির মাত্রা অর্থাৎ দ্রবণের মধ্যে দ্রাবের আপেক্ষিক পরিমাণ বা গাঢ়ত্বকে পরিমাপ করতে পারি। ক্লিয়ার হলো? স্পেশালি ইন কেস অফ বাইনারি সলিউশন, অর্থাৎ যে সমস্ত দ্রবণ কেবলমাত্র দুটো উপাদান দিয়ে তৈরি, একটা দ্রাবক একটা দ্রাবক। ঠিক আছে, তো একটাই দ্রাবক আর একটাই দ্রাবক হবে। ঠিক আছে, এই ধরনের দ্রবণের ক্ষেত্রে আমরা শক্তিমাত্রা পরিমাপ করব এবং শক্তিমাত্রা পরিমাপ করার তোমাদের সিলেবাস অনুযায়ী মূলত 3টে পদ্ধতি বলে দেওয়া হয়েছে। ক্লিয়ার হলো? তো এই 3টে পদ্ধতির মধ্যে প্রত্যেকটা পদ্ধতি আমরা আলোচনা করব। হয়েছে? কি আছে? ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার কি, প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আয়তন ভিত্তিক শতাংশ বা এটাকেই বলতে পারো শতকরা মাত্রা, যেটাকে পার্সেন্টেজ W/V বা W/V এই আকারে ডিনোট করা হচ্ছে। ঠিক আছে, দেখে নাও ভালো করে। এইটা অ্যাকচুয়ালি বলতে কি বোঝাচ্ছে? এটা অ্যাকচুয়ালি বলতে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণ নিতে হবে এবং দেখতে হবে যে ওই নির্দিষ্ট উষ্ণতায় 100 ml আয়তনের দ্রবণের মধ্যে কত ml, 100 ml আয়তনের দ্রবণ, তাহলে নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে, তাই তো? তার মানে নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে, নির্দিষ্ট তাপমাত্রা, আর 100 ml দ্রবণ নিতে হবে এবং দেখতে হবে ওই 100 ml দ্রবণে কত গ্রাম, ঠিক আছে, তো দ্রবীভূত আছে। এই যে 3টে পয়েন্ট, একটা নির্দিষ্ট তাপমাত্রায় 100 ml দ্রবণে কত গ্রাম দ্রবীভূত আছে, তো সেই সংখ্যাটাকেই আমরা ওই উষ্ণতায় ওই দ্রবণের শতকরা মাত্রা বলতে পারি বা
আয়তন ভিত্তিক শতাংশ বলতে পারি। ঠিক আছে? তো তাহলে সংজ্ঞাটা কি হবে? তাহলে সংজ্ঞাটা হবে নির্দিষ্ট উষ্ণতায় প্রতি 100 ml বা মিলিলিটার আয়তনের দ্রবণে যত, দেখে না ভালো করে, যত গ্রাম দ্রবীভূত থাকে, ঠিক আছে, তত গ্রাম সংখ্যা, ওই সংখ্যাটাকে ওই উষ্ণতায়, যে উষ্ণতায় আমরা পরিমাপ করলাম ওই উষ্ণতায়, ঠিক আছে, ওই দ্রবণ, যে দ্রবণের কথা বলা হচ্ছে ওই দ্রবণের শতকরা মাত্রা বা আয়তন ভিত্তিক শতাংশ বলতে পারো, বা এইভাবে প্রকাশ করা হয়। বোঝা গেল? তাহলে আই রিপিট, আয়তন ভিত্তিক শতাংশ বা শতকরা মাত্রা পরিমাপ করতে গেলে 3টে পয়েন্ট মনে রাখবে। নির্দিষ্ট তাপমাত্রা, 100 ml দ্রবণ, আর কত গ্রাম দ্রাবক ওর মধ্যে দ্রবীভূত আছে। তো নির্দিষ্ট উষ্ণতায় প্রতি 100 ml আয়তনের দ্রবণে যত গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকবে সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রবণের শতকরা মাত্রা বা আয়তন ভিত্তিক শতাংশ প্রকাশ করা হয়। ক্লিয়ার হলো তো? এই যে তোমরা জানতে চাইবে যে এর উদাহরণ, তো এর উদাহরণ আমরা বইয়ের উদাহরণে তুলব। কোথাও হয়তো তোমার 10% দেওয়া থাকবে, যেমন এখানে লেখা আছে 10% বা 20% NaOH দ্রবণ, হ্যাঁ, BY/W, মানে শতকরা মাত্রাতে বলা আছে। তো এটা বলতে কি বোঝায়? এটা বলতে এটাই বোঝাবে যে 100 ml আয়তনের, ঠিক আছে, তো কি বোঝাবে যে 100 ml আয়তনের, ঠিক আছে, NaOH দ্রবণে, কেন কি NaOH-এরই দ্রবণে, ওই দ্রবণের মধ্যে, ঠিক আছে, 20 গ্রাম NaOH দ্রবীভূত আছে নির্দিষ্ট উষ্ণতায়। নির্দিষ্ট উষ্ণতা যদি বলে দেয় তাহলে তাই হবে, মনে থাকবে তো? তাহলে এইভাবে থাকবে। 20% NaOH তোমাকে বুঝে নিতে হবে যে এই 20% হচ্ছে 100 ml NaOH-এর দ্রবণ। এই 100 ml NaOH-এর দ্রবণের মধ্যে 20 গ্রাম NaOH দ্রবীভূত হয়ে আছে, ঠিক আছে? এইভাবে হতে পারে। তো আরেকটা উদাহরণ তোমার তুলে ধরি, যে দিয়েছে, দেখিনি, বলছে একটি গ্লুকোজ দ্রবণের শক্তিমাত্রা বলে দিয়েছে, হ্যাঁ, কত বলেছে? 15%। তাহলে 15% বলে দিয়েছে, গ্লুকোজের দ্রবণের শক্তিমাত্রা হচ্ছে 15%। তো এটা বলতে কি বোঝানো হবে? ওই 100 ml আয়তনের গ্লুকোজের দ্রবণের মধ্যে 15 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে, তাই তো? তাহলে এর অর্থ এটাই হবে যে দ্রবণটির, অর্থাৎ গ্লুকোজের দ্রবণটির প্রতি 100 ml আয়তনে, এইভাবেও তোমরা লিখতে পারো, 15 গ্রাম, ঠিক আছে, গ্লুকোজ কি আছে? দ্রবীভূত আছে, এইভাবে বলতে পারো 100 গ্রাম। এইভাবেই আমরা পার্সেন্টেজ এককে প্রকাশ করি। তাহলে কি এককে প্রকাশ করছি এটাকে? নর্মালি এটাকে পার্সেন্টেজ এককে প্রকাশ করি, পার্সেন্টেজ এককে এটাকে প্রকাশ করা হয়, মনে রাখবা, ঠিক আছে? তারপর তোমাকে জিজ্ঞেস করবে যে এই যে আমরা আয়তন ভিত্তিক শতাংশ বা শতকরা মাত্রা পড়লাম, এটা কি তোমার উষ্ণতার উপর নির্ভর করে?
তখন তোমরা বলবে হ্যাঁ অবশ্যই উষ্ণতার ওপর নির্ভর করে। ঠিক আছে? তো উষ্ণতার ওপর নির্ভর করে, উষ্ণতার ওপর নির্ভর করে, পয়েন্টটা লিখে রাখি যে উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতার উপর যদি নির্ভর না করতো তাহলে সংজ্ঞার মধ্যে এই নির্দিষ্ট তাপমাত্রাটা উল্লেখ করা থাকতো না। সেটা তোমার আয়তন ভিত্তিক হোক, মোল পার লিটার হোক বা প্রতি লিটার গ্রাম হোক, সবার ক্ষেত্রে তুমি দেখবে যে উষ্ণতার উল্লেখ আছেই। উষ্ণতার উপর কেন নির্ভর করবে? কেন উষ্ণতার পরিবর্তন করলে দ্রবণের আয়তনের পরিবর্তন হবে, এটা মনে রাখবে। যে পরিমাণ দ্রাবক অর্থাৎ 100 ml আয়তনের গ্লুকোজের দ্রবণের মধ্যে তুমি 15 গ্রাম গ্লুকোজ দিয়েছো, সেটা দেখা গেলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবার এর তাপমাত্রা যদি বাড়িয়ে দাও, আয়তন তো বাড়বে কিন্তু পরিমাণটা বাড়বে না। কিন্তু আয়তন যদি বাড়ে অর্থাৎ 100 ml এর জায়গায় সেটা 150 ml হয়ে যায়, তাহলে আমরা তখন কি বলবো যে 150 ml এর মধ্যে 15 গ্রাম আছে, তাহলে 100 ml এর মধ্যে কত গ্রাম আছে? তখন সেই হিসাবটা যখন বার করব, আবার বলছি, ধরুন আয়তনটা তুমি উষ্ণতা বাড়িয়ে 150 করে দিলে, তখন তুমি বলবে যে 150 ml এর মধ্যে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে? 15 গ্রাম। কেন গ্লুকোজের পরিমাণে তো কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে তোমাকে যদি শতকরা মাত্রা বার করতে দেয়, তো তোমাকে 150তে 15 গ্রাম, 100তে কত, তাহলে সেখানে দেখবে যে মাত্রাটা কমে গেছে। বোঝা গেল তো? ক্লিয়ার হলো? তো উষ্ণতা বাড়ালে এরকমই হয়। তাহলে মানে উষ্ণতার কমালে উল্টোটা হয়ে যাবে। আমরা বলতে পারি যে উষ্ণতার ঠিক আছে পরিবর্তনে কি হবে? দ্রাবের ভর কিন্তু অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? দ্রাবের ভর অপরিবর্তিত থাকলেও, ঠিক আছে, তো দ্রাবের ভর অপরিবর্তিত থাকলেও, ঠিক আছে, দ্রবণের আয়তন পরিবর্তিত হয়। দ্রবণের আয়তন পরিবর্তিত হয়। তাহলে দ্রবণের আয়তন যদি পরিবর্তিত হয়, তাই আমরা বলতে পারি যে উষ্ণতার পরিবর্তনে, কি বলতে পারি? যে উষ্ণতার, ঠিক আছে, পরিবর্তনে, ঠিক আছে, দ্রবণের আয়তন ভিত্তিক শতকরা মাত্রার, আয়তন ভিত্তিক বা শতকরা মাত্রা সহজে লিখতে পারো, আয়তন ভিত্তিক শতকরা মাত্রার পরিবর্তন হয়। হলো? তো এটা তোমাকে মনে রাখতে হবে যে আয়তন ভিত্তিক শতকরা মাত্রা বলতে বোঝাচ্ছে যে, আবার বলছি, নির্দিষ্ট উষ্ণতায় প্রতি 100 ml আয়তনের দ্রবণের মধ্যে কত গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে, সেই গ্রাম সংখ্যাকেই বলা হচ্ছে ওই দ্রবণের শতকরা মাত্রা। 20% NaOH দ্রবণের আর গ্লুকোজের দ্রবণের শক্তি মাত্রা 15%, এইভাবে বলে দিয়েছে। 20% বলতে এটাই বোঝাবে যে 100 ml NaOH এর দ্রবণের মধ্যে 20 গ্রাম NaOH দ্রবীভূত হয়ে আছে। আর গ্লুকোজের দ্রবণের শক্তির মাত্রা 15% বলেছে, এটা বলতে এটাই বোঝাবে যে 100 ml গ্লুকোজের দ্রবণের মধ্যে 15 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত হয়ে আছে। এবার তোমাকে জানতে হবে এটাকে আমরা কী এককে প্রকাশ করছি, এটা পার্সেন্টেজ এককে প্রকাশ করছি। দ্বিতীয়ত জিজ্ঞেস করবে উষ্ণতার উপর নির্ভর করে কি না, তোমরা বলবে হ্যাঁ উপর নির্ভর করবে। কেন? উষ্ণতার পরিবর্তন হলে দ্রাবের ভর অপরিবর্তিত থাকবে, কিন্তু আয়তনের তো পরিবর্তন হবে। আয়তনের পরিবর্তন হলে আয়তন ভিত্তিক শতকরা মাত্রারও কী হবে? পরিবর্তন হবে। ঠিক আছে? তো এটাকে আমরা ফর্মুলা আকারে লিখতে পারি কি? ভর আয়তন W/V ভিত্তিক শতকরা মাত্রা, পার্সেন্টেজ দিয়ে করছি তো আমরা, ইকুয়াল টু কি লিখতে পারি? দ্রাবের ভর, যেটা গ্রাম এককে থাকবে, এই ফর্মুলা প্রয়োগ করে আমরা অঙ্ক করতে পারি বা ঐকিক নিয়মে অঙ্ক করতে পারি, বাই দ্রবণের আয়তন যেটা দেওয়া থাকবে ml একক নিয়ে যাব, সেটাকে 100 দিয়ে গুণ করব, গুণ করলেই হয়ে যাবে। মানে ঐকিক নিয়মে এটাই হবে যে 50 ml দ্রবণের মধ্যে 10 গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে, তাহলে 100 ml দ্রবণের মধ্যে কত গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে?
এই যে এরকমভাবে শর্টে তোমাদের বলছি, মুখে বলছি, দেখে নাও। বলবে 50 ml দ্রবণের মধ্যে, ঠিক আছে, 10 গ্রাম দ্রবিত আছে। তো শতকরা মাত্রা বার করতে গেলে 100তে বার করতে হবে। তাহলে 100 ml দ্রবণের মধ্যে কত গ্রাম দ্রাবক? 20/50 × 100। তাহলে কত হচ্ছে? 20%, মানে 20 গ্রাম, মানে মাত্রা বেরোবে কত? 20%, তাই তো? বুঝতে পেরেছো তো? তো 50 ml দ্রবণের মধ্যে 10 গ্রাম দ্রবিত আছে, তাহলে 100 ml কত? তাহলে 20 হলো। তো এটাই মাত্রা। তো এইভাবে ঐকিক নিয়মে না করে আমরা সরাসরি করব। দ্রবণের ভরকে দ্রবণের যে আয়তনটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমাদের আর খাটতে হবে না, ঐকিক নিয়মে যেতে হবে না। আমরা কিন্তু এইভাবে সরাসরি ফর্মুলা বসিয়ে করে নিতে পারবো। নেক্সট যেটা আছে সেটা বলছে মোল প্রতি লিটার। মোল প্রতি লিটার, ঠিক আছে তো? বা এভাবে লিখতে পারো মোল পার লিটার, বা এটাকে মোল লিটার ইনভার্স বা মোলারিটি, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। মনে রাখবে মোলারিটি কী জিনিস জানবো আমরা। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মোল প্রতি লিটার বলেছে, তার মানে প্রতি লিটার দ্রবণের মধ্যে কত মোল দ্রবিত আছে, সেই সংখ্যাকেই ওই দ্রবণের মোল প্রতি লিটার শক্তির মাত্রা বা মোলারিটি বলে। তার বোঝা গেল? তার মানে তোমাকে 1 লিটার দ্রবণ নিতে হবে বা 100 ml এর দ্রবণ নিতে হবে এবং দেখতে হবে যে তার মধ্যে কত মোল বা কত গ্রাম অণু দ্রবিত আছে। সেটা যেটা দ্রবিত থাকবে সেই তাকেই আমরা দ্রবণের, সেটাকেই আমরা বলবো দ্রবণের কী বলে মোলারিটি বা মোল প্রতি লিটার বলবো। ঠিক আছে তো? হয়েছে? হুম, তাহলে আমরা সংজ্ঞাতে চলে যাই। ঠিক আছে? তো সংজ্ঞাতে কী হবে? সংজ্ঞাতে আমরা কীভাবে লিখব? এইভাবে লিখব যে কোনো দ্রবণের প্রতি লিটার বা, ঠিক আছে, বা 1000 ml, হ্যাঁ, 1000 ml আয়তনে যত মোল বা গ্রাম অণু, দুটোই লিখতে পারো, হ্যাঁ, যত মোল বা গ্রাম অণু দ্রবীভূত থাকে তাই সেটাই হবে ওই দ্রবণের কী হবে? মোল প্রতি লিটার শক্তিমাত্রা বা মোলারিটি হবে। হয়েছে? দেখে নাও। তাহলে মোল প্রতি লিটার বলতে যেটা বোঝাচ্ছে যে কোনো দ্রবণের প্রতি লিটার বা 1000 ml আয়তনে কত মোল বা কত গ্রাম অণু দ্রবিত আছে, সেইটাকেই মোল প্রতি লিটার শক্তিমাত্রা বা মোলারিটি বলছে। হয়েছে? এবার এর কিছু এক্সাম্পল আমরা দেখব। ঠিক আছে? যেমন ধরে নাও যে ধরে নাও 1 লিটার, এক্সাম্পল আমরা চলে যাই। ধরে নাও, একটু দেখে নিতে হচ্ছে, 1 লিটার কোনো জলীয় দ্রবণে, ঠিক আছে, এই 1 লিটার, ধরে নাও কোনো 1 লিটার কোনো জলীয় দ্রবণে,
ঠিক আছে, জলের দ্রবণে 2.5 মোল H2SO4 দ্রবীভূত। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 লিটার একটা দ্রবণ নিয়েছিস, তার মধ্যে 2.5 মোল H2SO দ্রবীভূত আছে। তাহলে তোকে যদি জিজ্ঞেস করে যে ওই দ্রবণের মোল প্রতি লিটার শক্তিমাত্রা কত, ওই দ্রবণ অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের দ্রবণের মোলারিটি সরাসরি আমি লিখছি, মোলারিটি বা মোল প্রতি লিটার কত হবে 2.5 সরাসরি। এবার যদি বলি মোল প্রতি লিটার কত হবে, তখন তোকে যদি বলে যে মোল প্রতি লিটার কত হবে, যদি বলে শক্তিমাত্রা কত হবে, শক্তিমাত্রা, তখন একক বসাবি যে 2.5 মোল, ঠিক আছে, তো প্রতি লিটারকে বা চিহ্ন দিয়ে লিখতে পারিস যে 20 মোল বাই লিটার, বা এইভাবেও লিখতে পারিস। বোঝা গেল? দেখে নে যে 1 লিটার কোনো জলীয় দ্রবণে যদি 2.5 মোল H2SO4 দ্রবীভূত থাকে, যদি সরাসরি জিজ্ঞেস করে মোলারিটি কি, তাহলে ডাইরেক্ট লিখবি মোলারিটি হবে 2.5, আর কিচ্ছু লেখা দরকার নেই। কিন্তু যদি জিজ্ঞেস করে যে শক্তিমাত্রা কত হবে, তখন তোকে বুঝে নিতে হবে এটা দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ মোল প্রতি লিটারে চাইছে, তখন তুমি লিখবি যে 2.5 মোল প্রতি লিটার বা বাই লিটার, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারিস। ঠিক আছে, এবার আমরা আর একটা উদাহরণ তুলে ধরি। ঠিক আছে, সমস্ত বই থেকেই আমরা উদাহরণগুলো তুলে ধরে করব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আরেকটা উদাহরণ দেখ কি দিয়েছে, যে 1 লিটার দ্রবণে 2 গ্রাম অণু বা 2 মোল এনার্জি দ্রবীভূত আছে। 1 লিটার দ্রবণে, ঠিক আছে, 2 গ্রাম অণু, কেন 2 গ্রাম অণু দিয়েও লিখতে পারি, বা 2 মোল NaOH দ্রবীভূত। এর অর্থ জানো? এর অর্থ হচ্ছে যে 1 লিটার দ্রবণে 2 ইন্টু NaOH এর পরিমাণ কত, সোডিয়াম 23, 16, 17, 40, 2 ইন্টু 40, এত গ্রাম NaOH বা 80 গ্রাম NaOH দ্রবীভূত আছে। এটাও তো বলতে পারি নাকি? শুধু মূল চিন্তা করলে হবে? সেটাকে তো পরিমাণে 2 গ্রাম অণু বা মূলকে আমরা পরিমাণে প্রকাশ করতে পারবো না। এই যে একটু আগে আমরা H2SO4 লিখলাম, আমরা 1 মোল 2.5 মোল, কত মোল 2.5 মোল। তো 2.5 মোলকে যদি পরিমাণে প্রকাশ করি, তাহলে সালফিউরিক অ্যাসিড 98 দিয়ে গুণ করবো না, তাই না? তাহলে 1 মোল হচ্ছে 98 যোগ কর, তার সঙ্গে কত হয়, 8 16, 19, তারপরে তার হাফ 0.5 বলেছে, তো হাফ হলে কত হয়, 40, 45, 46, 14, হুম, 49, 98 হাফ 49, তাহলে আর 49 যোগ করে দে, তাহলে কত হয় 49, তো 9 7, 9 10, 14, 247, তার মানে 247 গ্রাম H2SO4, ঠিক আছে, যে 247 গ্রাম SO4 এটা দ্রবীভূত আছে 1 লিটার দ্রবণে। পরিমাণটা মনে রাখতে হবে, বলে গেলে হবে। এই জন্য নেক্সট পয়েন্টে তোমাদের এই পরিমাণটা বলে দিলাম। হ্যাঁ, যে পরিমাণ যদি দেওয়া থাকে, তাহলে যদি এখান থেকে মোল সংখ্যা বার করতে হয়, তাহলে আমরা কী করব, 80 গ্রামকে পরিমাণকে NaOH এর গ্রাম সংকেত ভর 40 দিয়ে ভাগ করব, তাহলে 2 চলে আসবে, দ্রবীভূত আছে। ঠিক আছে,
তাহলে ওই দ্রবণের শক্তিমাত্রা, ঠিক আছে, বা শক্তিমাত্রা হলো, মাত্রা হলে পার্সেন্টেজ, শক্তি হলো বা মোল প্রতি লিটার হলো, যখনই তুমি মোল প্রতি লিটার বা মোলারিটি উল্লেখ করবে তখন শুধু সংখ্যাটা বসালেই হবে 2। কিন্তু যখনই তুমি শক্তিমাত্রা বা শক্তি লিখবে তখন তোমাকে পুরোটাই লিখতে হবে 2 মোল প্রতি লিটার, এইভাবেও লিখতে পারো। বা আমি যেটা বলেছিলাম আগের ক্ষেত্রে 2 মোল লিটার ইনভার্স বা 2 মোল প্রতি লিটার, এভাবেও লিখতে পারো, ঠিক আছে। এবার যদি বলে মোলারিটি কত, তাহলে ওই দ্রবণের মোলারিটি, দ্রবণটির যে একটু আগেই বললাম মোলারিটি বা মোল প্রতি লিটার যদি এইভাবে উল্লেখ করা থাকে তা দ্রবণের মোলারিটি হবে কত, 2, সরাসরি 2 লিখবে। ক্লিয়ার হলো? তো মোলারিটি জিজ্ঞেস করলে 2, আর মাত্রা, শক্তির মাত্রা হলে এইভাবে লিখবে মোল প্রতি লিটার, মনে থাকবে তো। আর যদি মোলারিটি বলে বা মোল প্রতি লিটার আগে থেকেই যদি বলে দেয় তাহলে আর একক বসানোর কোনো দরকার নেই। হয়েছে? তো এইভাবে একটা প্রশ্ন আসে যে মোলাল দ্রবণ কাকে বলে। মোলাল দ্রবণ, ঠিক আছে, মোলাল দ্রবণ, এই যে মোলাল দ্রবণ। মোলাল দ্রবণ হচ্ছে যদি 1 লিটারে 1 মোল দ্রাব্য দ্রবীভূত হয়, ওটাকে মোলাল দ্রবণ বলে। অর্থাৎ 1 লিটার দ্রবণে শুধু 1 মোল যদি দ্রাব্য দ্রবীভূত হয়, তার বিশেষ নাম আছে। 1 মোল দ্রবীভূত থাকলে, ঠিক আছে, তাকে আমরা কি বলি, মোলার দ্রবণ বলে। তাহলে এটা এক্সট্রা পয়েন্ট মনে রাখলে যে মোলার দ্রবণ কাকে বলে, ঠিক আছে। তাহলে এর বিশেষ নাম, 1 লিটারে যদি 1 মোল দ্রাব্য দ্রবীভূত থাকে তাকে মোলার দ্রবণ বলে। এবার তোমাকে জিজ্ঞেস করবে যে মোলারিটি বা মোল প্রতি লিটার কি উষ্ণতার উপর নির্ভর করে? উষ্ণতা নির্ভরশীল। উষ্ণতা নির্ভরশীল। এর এগেন্সে উত্তর কী হবে? সেম হবে। তো দেখো যে মোল সংখ্যা বা গ্রাম অনুসংখ্যা উষ্ণতার উপর নির্ভর করে না, ঠিক আছে, একই থাকবে, কিন্তু আয়তন তো পরিবর্তন হবে উষ্ণতার পরিবর্তনে। তাহলে আয়তনের পরিবর্তন হলে তো অবভিয়াসলি মোলারিটিরও পরিবর্তন হবে। তাহলে আমরা কি বলতে পারি যে উষ্ণতার পরিবর্তনে দ্রবণের বা উষ্ণতার পরিবর্তনে দ্রাবের মোল সংখ্যা একই থাকলেও দ্রবণের কি হয়, আয়তনের পরিবর্তন হয়। ক্লিয়ার হলো? তাহলে দ্রবণের আয়তনের পরিবর্তন হবে। তো দ্রবণের আয়তনে যদি পরিবর্তন হয় তাহলে আমরা কি বলতে পারি যে তাই উষ্ণতার পরিবর্তনে দ্রবণের কি হবে, মোলারিটি পরিবর্তিত হয়। হয়েছে? তাহলে যেমন একটু আগে আমরা দেখলাম আয়তন ভিত্তিক মাত্রা বা শক্তি মাত্রা, আয়তন ভিত্তিক মাত্রা উষ্ণতার উপর নির্ভর করে, ঠিক একইভাবে মোলারিটিও উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতার পরিবর্তনে মোল সংখ্যা একই থাকলেও এর যদি এটা অপরিবর্তিত থাকে কিন্তু আয়তনের পরিবর্তন হয়, তাহলে আয়তনের পরিবর্তন হলে ওভারঅল উষ্ণতার পরিবর্তনে দ্রবণের মোলারিটিরও কী হবে, পরিবর্তন হয়। ঠিক আছে? তো এর একক কি হবে, মোলারিটির একক? তাহলে আমরা এর ক্ষেত্রে শক্তি মাত্রাকে অর্থাৎ মোলারিটি
বা মোল প্রতি লিটারকে, এদের শক্তি মাত্রাকে আমরা কী দিয়ে প্রকাশ করব? এই যে মোল লিটার ইনভার্স এই এককে আমরা এটাকে প্রকাশ করব। ঠিক আছে, শক্তি মাত্রাকে। এরও একটা ফর্মুলা আছে। তাহলে এখানেও তাই, এই যে পরিমাণটা দেওয়া থাকবে সেই পরিমাণটাকে আমরা মানে যে মোল সংখ্যাটা দেওয়া থাকবে সেইটাকে আমরা আয়তন দিয়ে ভাগ করব। ঠিক আছে, ধরে নিন 1 লিটারের জায়গায় দিল এরকম দিল 500 ml দ্রবণ দিল, এর মধ্যে বললো 2 মোল আছে, আমার বার করতে হবে 1000 ml। তাহলে 1000 ml এ কত হবে? 4 মোল হবে, তাই তো? কী করে বার করলাম? এই যে 2কে 500 দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করলাম, 4 বেরোলো। তাহলে আলটিমেটলি ফর্মুলা কি? মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো আমরা। ঠিক আছে তো? যদি লিটারে থাকে, আর ml যদি থাকে তাহলে তোকে 1000 দিয়ে গুণ করতে হবে। এটা যেন মনে থাকে। হ্যাঁ, তাহলে ফর্মুলাটা ওটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ফর্মুলাটা বলে দিই। এই ভিডিও একটু লম্বা হবে, কিছু মনে করো না, এখানে এসে আরও 2টো পয়েন্ট অ্যাড করতে হবে। দ্রবণের মোল প্রতি লিটার শক্তি মাত্রা বা মোলারিটি, এই যে ফর্মুলা, মোল শক্তি মাত্রা মোলারিটি ইকুয়াল টু কী হবে? দ্রাবের মোল সংখ্যা, এই দ্রাবের মোল সংখ্যাকে আমি দ্রবণের আয়তন, যদি লিটার একক থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। যদি ml এককে থাকে তখন এটা কি করতে পারি? দ্রাবের মোল সংখ্যা, এটাকে লিখলাম দ্রবণের আয়তন। এটাকে যদি ml এককে থাকে তাহলে তখন 100 দিয়ে 1000 দিয়ে গুণ করবে। ml একক থাকলে 1000 দিয়ে গুণ, হাজারে বার করতে হবে, তো 500 দিয়ে 1000 করতে হবে। এই হচ্ছে ফর্মুলা, যে ফর্মুলার সাহায্যে আমরা দ্রাবের মোলারিটি বা মোল প্রতি লিটার, ঠিক আছে তো, বার করতে পারি। ঠিক আছে, তো আমরা মোটামুটি জেনে নিলাম যে প্রতি লিটারে বা প্রতি 1000 ml দ্রবণে কত মোল বা গ্রাম অণু, হ্যাঁ, কত মোল বা গ্রাম অণু দ্রবীভূত হতে থাকতে পারে। যত মোল বা যত গ্রাম অণু দ্রবীভূত থাকবে সেই সংখ্যাকেই আমরা মোলারিটি বলবো। ঠিক আছে, আর মোল প্রতি লিটার বা শক্তি মাত্রা যদি এইভাবে বলে যে শক্তি মাত্রা কত, তখন লিখবে মোল এককে মোল প্রতি লিটারটা লিখবে। ঠিক আছে তো? আর যদি সরাসরি মোলারিটি বলে তখন শুধু সংখ্যাটা লিখবে। আর যদি বলে মোলার দ্রবণ কাকে বলে, সরি, তুমি যদি জিজ্ঞেস করো মোলার দ্রবণ কাকে বলে, তখন তোমার বলবে যে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রাবক যদি দ্রবীভূত থাকে। 1 লিটার দ্রবণ মানে 1000 ml দ্রবণ, তাহলে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রাবক দ্রবীভূত থাকে সেটাকে আমরা মোলার দ্রবণ বলবো আমরা। ফর্মুলাটা দেখে নিলে, যদি লিটার এককে থাকে তাহলে মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলেই হবে। যদি ml এককে থাকে তাহলে মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করে দেবে। এইভাবে আমরা মোলারিটি বা মোল প্রতি লিটার বার করতে পারি। এবার নেক্সট যেটা লাস্ট যেটা পয়েন্ট আছে এখানে, সেটা হচ্ছে তোমার গ্রাম প্রতি লিটার হিসাবে শক্তিমাত্রা। আচ্ছা, অঙ্ক তোমাদের আমি এখানে করাচ্ছি না, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে। অঙ্কটা তোমাদের সামনের দিন সামনাসামনি করাবো। ঠিক আছে তো? অঙ্কটাও করাবো আর এক্সারসাইজটাও করাবো। তো এখানে গ্রাম প্রতি লিটার আছে, এটা অনেক ইজি। এটা কি, প্রতি লিটার আয়তনে যত গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে, এবং প্রতি লিটার বা প্রতি ml দুটোও লিখতে পারো। ঠিক আছে তো? খুবই ইজি। তাহলে আমরা কি লিখতে পারি, যে কোনো দ্রবণের প্রতি লিটার মানে তো 1000 ml, 1000 ml লিখতে পারি না আমরা? 1000 ml আয়তনে
ঠিক আছে, কোনো দ্রবণের প্রতি লিটার বা 1000 ml আয়তনে যত গ্রাম দ্রাব, এটা খুব সহজ, যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে, ঠিক আছে, সেই গ্রামে প্রকাশিত, তো যত গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকবে, সেই যত গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকবে সেই গ্রামটাকেই, সেই গ্রামে প্রকাশিত ভর দ্বারাই, ঠিক আছে, সেই গ্রামে প্রকাশিত ভর দ্বারা আমরা ওই দ্রবণের গ্রাম প্রতি লিটার, 1000 ml হলে লিটার হয়ে যাবে, শক্তি মাত্রা এককে প্রকাশ করব। শক্তি মাত্রাকে, আমাদের শক্তি মাত্রাকে প্রকাশ করা হয়। হয়েছে? তাহলে কি দাঁড়ালো? এখন আজকে তো আর হচ্ছে না, কালকে আবার 11-এর একটা শেষ অংশ ভিডিওটা বানাতেই হবে। তাহলে গ্রাম প্রতি লিটার কি আমরা কি বলছি, যে প্রতি লিটার বা 1000 ml আয়তনে যত গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকে সেটাকেই আমরা বলছি ওই দ্রবণের গ্রাম প্রতি লিটার শক্তি মাত্রাকে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এর যে এই যে শক্তি মাত্রার একক গ্রাম প্রতি লিটার হবে, তো এই শক্তি মাত্রার একক কী হবে? এই শক্তি মাত্রার একক হবে কত? গ্রাম লিটার ইনভার্স। এই যে এর এককটা, এটা মোল লিটার একক হচ্ছে মোল লিটার ইনভার্স, আর গ্রাম প্রতি লিটারের শক্তির মাত্রা একক হচ্ছে গ্রাম লিটার ইনভার্স, আর কিছুই না। ঠিক আছে, এর এক্সাম্পল কি? খুবই সহজ। এর এক্সাম্পল তুমি যা ইচ্ছা দিতে পারো, যে ধরে নাও তোমাদের একটা এনএইচেরই দ্রবণ ধরে নাও, উদাহরণ দিচ্ছি আমরা, হ্যাঁ, উদাহরণ চলে গেলাম। বলছে 1 লিটার দ্রবণ নিলে, তো এই 1 লিটার দ্রবণে ধরুন 25 গ্রাম দ্রাবক, তো 1 লিটার দ্রবণ নিলে, তো ওই 1 লিটার দ্রবণে 25 গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে। তাহলে ওই দ্রবণের মানে প্রতি লিটার গ্রাম হিসেবে মাত্রা কী হবে? তাহলে ওই দ্রবণের মাত্রা যদি বার করতে হয় 25 গ্রাম লিটার ইনভার্স লিখতে হবে। ঠিক আছে, কত লিখবো আমরা? 25 গ্রাম লিটার ইনভার্স লিখবো। তোমাকে কিন্তু অনেক সময় তোমাকে কিন্তু আলাদা করে বলে দেবে না যে এটা তুমি মোল প্রতি লিটারে প্রকাশ করবে নাকি কি বলে গ্রাম প্রতি ml প্রকাশ করবে নাকি তোমার গ্রাম প্রতি লিটার প্রকাশ করবে। তোমাকে এই প্রশ্ন দেখে বুঝে নিতে হবে যে আয়তনকে কোন এককে দিয়েছে, মোল চেয়েছে নাকি গ্রাম চেয়েছে। যদি এখানে ml থাকে তাহলে গ্রাম প্রতি ml করবে, ঠিক আছে, তো এইভাবে প্রকাশ করবে 100 ml এর ক্ষেত্রে। আর যদি লিটার থাকে বা 1000 ml থাকে তাহলে এককটাকে এইভাবে প্রকাশ করবে, গ্রাম প্রতি লিটার এইভাবে প্রকাশ করবে। তো প্রশ্ন যেভাবে আসবে, প্রশ্ন যেমন যেমন থাকবে সেইভাবেই কিন্তু আমরা মাত্রাগুলোকে প্রকাশ করব। এটা আমরা অঙ্ক করার সময় কিন্তু আমরা দেখব। ঠিক আছে, তো এরকম আরেকটা উদাহরণ, আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছি, হ্যাঁ, আরেকটা উদাহরণ দেখো এখানে দিয়েছে যে Na2 সোডিয়াম কার্বনেটের দ্রবণ নিয়েছে, হ্যাঁ, ওই বলছে ওই দ্রবণের 1 লিটার আয়তনে, 1 লিটার নিয়েছে, হ্যাঁ, আয়তনে 4 গ্রাম 4 গ্রাম সোডিয়াম কার্বন, যার দ্রবণ তারই থাকবে দ্রবীভূত আছে, দ্রবীভূত। তাহলে সোডিয়াম কার্বনেটের দ্রবণ নিয়েছে 1 লিটার আয়তনের, তার মধ্যে 4.20 গ্রাম NO2 দ্রবীভূত আছে। তাহলে তোমার ওই দ্রবণের শক্তি মাত্রা কী হবে? ওই দ্রবণের বা এই দ্রবণের
কেন কি আমরা তো শক্তিমাত্রার বিভিন্ন একক প্রকাশ করছি, তো কত হবে 4 গ্রাম লিটার ইনভার্স, এই যে এটা হবে। তাহলে কি পরিমাণ দিয়েছে, কি আয়তন দিয়েছে, পরিমাণ কি দিয়েছে, আয়তন কি দিয়েছে, সেটাকে দেখেই কিন্তু আমরা শক্তিমাত্রা প্রকাশ করতে পারবো। কারণ শক্তিমাত্রা আমরা 3টে স্কেল দেখেছি। একটা আমরা আয়তন ভিত্তিক শতাংশ, বা আরেকটা দেখেছি আমরা মোল প্রতি লিটার বা মোলারিটি, বা এইটা যেটা দেখছি গ্রাম প্রতি লিটার দেখছি। বোঝা গেল তো? যখন শক্তিমাত্রাকে আমাকে গ্রাম পার লিটারে প্রকাশ করতে হবে, নাকি পার্সেন্টেজে শতকরা মাত্রায় প্রকাশ করতে হবে, নাকি তোমার মোল প্রতি লিটারে প্রকাশ করতে হবে, সেটা কিন্তু আমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবো। যদি শক্তিমাত্রা যদি কী বলে শতাংশতে প্রকাশ করতে চায়, শতাংশই তো পড়লাম না আমরা একটু আগে, দেখি ভুল তো লিখিনি। হ্যাঁ, পার্সেন্টেজে যদি জিজ্ঞেস করে, শতাংশতে জিজ্ঞেস করে, তাহলে শতকরা মানে কি 100তে বার করা, তা শতকরাতে পার করবো না, পার্সেন্টেজে বার করবো। মানে 100 ml কত গ্রাম দ্রবীভূত আছে। এবার যদি প্রশ্নের মধ্যে মোল লিটার থাকে, তাহলে মোল লিটার প্রকাশ করব এল ইনভার্স, আর যদি গ্রাম লিটার থাকে তাহলে গ্রাম প্রতি লিটারে প্রকাশ করব। এইভাবে মাত্রাগুলো প্রকাশ করা হয়। ঠিক আছে, আমরা অঙ্কগুলো সামনাসামনি প্র্যাকটিস করব। ঠিক আছে, এখানে করলে তোমরা অতটা বুঝতে পারবে না। তবে এইটুকু জেনে রাখো, আমরা ওভারঅল যেই মাত্রায় পড়ি না কেন, যেই শক্তির মাত্রা পড়ি না, সবাই কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে। কেন কি সব ক্ষেত্রেই উষ্ণতার পরিবর্তনে আয়তনের পরিবর্তন হয়, এবং প্রত্যেকটা শক্তি মাত্রারও পরিবর্তন হয়। ঠিক আছে, তো কি বললাম যে উষ্ণতা পরিবর্তনে আয়তন পরিবর্তিত হয়। তাহলে উষ্ণতার পরিবর্তন আয়তন পরিবর্তন হয়, তাই উষ্ণতার পরিবর্তনে, ঠিক আছে, 3টি শক্তি মাত্রারও পরিবর্তন ঘটে, মনে রাখবা। ঠিক আছে, তার মানে আয়তন ভিত্তিক শতাংশের ক্ষেত্রেও আমরা পড়লাম যে উষ্ণতার পরিবর্তনে আয়তন ভিত্তিক শতাংশের মাত্রা পরিবর্তন হয়, মোল প্রতি লিটারের ক্ষেত্রেও দেখলাম পরিবর্তন হয়, এবং গ্রাম প্রতি লিটারের ক্ষেত্রেও আমরা দেখেছি বা জানবে, বা জেনে প্রথম দুটো পড়ার পর তৃতীয়টাতে তুমি এমনি বুঝতে পারবে যে গ্রাম প্রতি লিটারটাও তোমার উষ্ণতার পরিবর্তনে পরিবর্তিত হয়। কেন কি মোল সংখ্যার উষ্ণতার পরিবর্তনে মোল সংখ্যার পরিবর্তন হবে না, পরিমাণটা যদি গ্রাম এককে থাকে তাহলে গ্রাম এককে পরিমাণের পরিবর্তন হবে না উষ্ণতার পরিবর্তনে দ্রাবের। ঠিক আছে, কি বললাম, উষ্ণতার পরিবর্তনে দ্রাবের পরিমাণের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এটা গ্রামের থাকুক বা মোলে থাকুক, কিন্তু অবশ্যই আয়তনের পরিবর্তন হবে। আর আয়তনের পরিবর্তন হলেই গ্রাম প্রতি লিটার, মোল প্রতি লিটার, পার্সেন্টেজ এককের মানের পরিবর্তন হবেই। তো এই জন্যই এই পয়েন্টটা দেখো লেখা আছে। ঠিক আছে, এবার নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে তোমার দ্রাবের মধ্যে কণার গতি। এরপর আরেকটা পয়েন্ট পড়ব, এটা পড়লে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চেষ্টা করছি এর মধ্যে শেষ করে দেওয়ার, যতই এনার্জি লস ফিল হোক। দ্রবণের মধ্যে কণার গতি। ঠিক আছে, মোশন অফ পার্টিকলস ইন সলিউশন। না লিখলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত। এবার মনে রাখবে যে দ্রবণের মধ্যে, এই যদি আমি পাত্র বানাই, ঠিক আছে, এই হচ্ছে পাত্র, এবং এই পাত্রের মধ্যে দ্রাবক আছে, এই ধরুন দ্রাবক ডট 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 দিয়ে দিলাম, এবং এই দ্রাবকের মধ্যে দ্রাবের কণাগুলো আছে, এই ধরনের কণাগুলো ডট ডট বানালাম। ঠিক আছে, বানালাম। তো আমরা দেখব যে এরা স্থির থাকে না। এই দ্রবণের মধ্যে দ্রাবের কণাগুলো বা দ্রাবকের কণাগুলো, শুধু দ্রাবের কণাগুলো নয়, ঠিক আছে, দ্রাবের কণাগুলো নয়, দ্রাবকের কণাগুলো, ঠিক আছে,
স্থির থাকে না। হ্যাঁ, আমি এখানে দ্রাবের কণাগুলো দেখিয়েছি, দ্রাবকের কণাগুলো দেখাইনি। এরা কি হয়, ছুটে বেড়ায়। কলোয়েডাল সলিউশন চ্যাপ্টারে পড়ে থাকবে, কলোয়েডাল দ্রবণ পড়ালাম না আমরা প্রথম দিকে, এই ছুটে থাকবে। এটা ডিরেকশন দেখতে পাচ্ছ, এই ডিরেকশন আমি দেখাচ্ছি, কেউ উপর কেউ নিচে, ইতস্তত এদিক ওদিক ছুটে বেড়াবে। তো যখন এদিক ওদিক ছুটে বেড়াবে, দ্রাবের কণাগুলি হোক দ্রাবকের কণাগুলি হোক, ঠিক আছে, যদি এভাবে ছুটে বেড়ায়, ঠিক আছে, যদি এরকম ছুটে বেড়ায়, তখন কি হতে পারে দেখো, ডিরেকশন দেখাচ্ছি, এই যে ডট ডট দিলাম, এটা কিন্তু তোমার দ্রাবের কণাগুলো দ্রাবকের কণাগুলো উভয়কেই বোঝাচ্ছে। হ্যাঁ, দ্রবণের মধ্যে, ঠিক আছে। তো দ্রবণের মধ্যে এই কণাগুলো যখন এইভাবে ছুটে বেড়াবে, তখন নিজেদের মধ্যে ধাক্কা খাবে, সম্ভাবনা আছে ধাক্কা খাবার, ঠিক আছে। পাত্রের দেওয়ালে ধাক্কা খাবে, নিজের মধ্যে ধাক্কা খাবে, পাত্রের মধ্যে ধাক্কা খাবে। তার মানে অবিরাম এটা স্থির অবস্থায় থাকবে না, বিশেষ করে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা কলাইডাল দ্রবণের ক্ষেত্রে বিশেষ করে দেখেছি ওই কী বলে ওটাকে, ব্রাউনীয় মোশন, আর কি বলে সাসপেনশনের ক্ষেত্রে আমরা দেখেছি এদিক ওদিক ঘুরে বেড়ায় ঠিকই, কিন্তু ধাক্কা খাওয়ার পর আস্তে আস্তে থিতিয়ে পড়ে, ভারী কণা হয় বলে, ঠিক আছে। তো কিন্তু প্রকৃত দ্রবণের ক্ষেত্রে বা কলোয়েডাল দ্রবণের ক্ষেত্রে তারা এই ধাক্কা নিজেদের মধ্যে ধাক্কা খায়। হ্যাঁ, এই ধরেন নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, পাত্তা দেওয়া ধাক্কা, এই ধাক্কা খাওয়ার ফলে কী হচ্ছে, এটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে, কোনো জিনিস স্থির অবস্থায় বা এক জায়গা অবস্থায় বা একসঙ্গে আসতে পারছে না, ঠিক আছে। তো তাহলে একসঙ্গে আসলে কী হবে, তাদের মধ্যে আকর্ষণ কাজ করবে, কণাগুলো যখন পাশাপাশি আসবে, এই ধরনের কোনো ধাক্কা নেই, পাশাপাশি আসছে, কোনো ধাক্কা নেই, পাশাপাশি আসছে, তো এদের মধ্যে কী হবে, আকর্ষণ কাজ করবে না। এই যে আকর্ষণ কাজ করবে, দেখো আকর্ষণ কাজ করবে, আকর্ষণ কাজ করলে এরা কী হবে, এরকম করে জোটবদ্ধ হবে, জোটবদ্ধ হয়ে কী হবে, আস্তে আস্তে ক্রিস্টাল ফর্ম হবে, বা সাসপেনশনের মতো নিচে থিতিয়ে পড়বে, ঠিক আছে, এরকম নিচে থিতিয়ে পড়বে। কিন্তু এই সুযোগটা কিন্তু এই সুযোগটা আসে না, এক জায়গায় জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ কি, তারা এত দ্রুত ঘুরে বেড়ায় এবং নিজের মধ্যে ধাক্কা খায়, পাতা দলের মধ্যে ধাক্কা খায়, যে এরা অভিকর্ষের টানে থিতিয়ে পড়ে না, ঠিক আছে। তো কিসের টানে, অভিকর্ষের টানে, এই যে অ্যারোটা দেখালাম এখানে, অভিকর্ষের টানে এক জোটবদ্ধ হয়ে নিচের দিকে থিতিয়ে পড়ে না, ঠিক আছে। তো তো এটাই হচ্ছে কণার গতি, এবং এটাকেই ব্রাউনিয়ান মোশন বলা হয়, ঠিক আছে। তো কি বলা হয় এটাকে, ব্রাউনিয়ান মোশন বলা হয়, ঠিক আছে। এই যে মুভমেন্টটা দেখানো হলো, এটাকে ব্রাউনিয়ান মোশন বলা হয়। তাহলে কী কী পয়েন্ট আমরা মনে রাখলাম, পয়েন্টগুলো মনে রাখবে, মুখস্থ করবে, ঠিক আছে। প্রথম হচ্ছে যে দ্রবণে, ঠিক আছে, দ্রবণে সে দ্রাবক নাও আর দ্রাবও নাও, উভয়েরই কণা বা অণুগুলি বা আয়নগুলো হবে। হ্যাঁ, কণার মধ্যে আয়ন চলে আসছে, হ্যাঁ, কণাগুলি স্থির অবস্থায় থাকে না, পয়েন্ট, স্থির অবস্থায় থাকে না। হ্যালো, তো দ্রবণের দ্রাবক বা দ্রাবের কণা বা অণুগুলি স্থির অবস্থায় থাকে না, এই একটা পয়েন্ট, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট কি, যদি স্থির অবস্থায় না থাকে তাহলে কি অবস্থায় থাকবে, ঘুরে বেড়াবে, কী হবে, অণুগুলি ইতস্তত মানে এদিক ওদিক, সবসময় সর্বদা ইতস্তত ঘুরে বেড়ায়, এদিক ওদিক ঘুরে বেড়াবে, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট হচ্ছে তোমার, ঠিক আছে, গতিশীল, মানে অণুগুলি সব সময় গতিশীল থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, গতিশীল অবস্থায় থাকে। ফার্স্ট কি পড়লাম, যে দ্রবণে দ্রাবক বা দ্রাবের কণা বা অণুগুলি স্থির অবস্থায় থাকে না, স্থির না থাকলে গতিশীল অবস্থায় থাকবে, মানে ঘুরে বেড়াবে। তারপর পয়েন্ট কি, হচ্ছে যে, ঠিক আছে, একে অপরের সঙ্গে
এবার এদিক ওদিক ঘুরে বেড়ালে কি হবে, দ্রাবকের কণাগুলো কি করবে, একে অপরের সঙ্গে বা দেওয়াল ধাক্কা খাবে, একে অপরের সঙ্গে, ঠিক আছে তো, একে অপরের সঙ্গে বা দেওয়ালে কি হবে, ধাক্কা খাবে। ক্লিয়ার হলো? তো ধাক্কা খেলে কি হবে, ধাক্কা খেলে গতির দিক পরিবর্তন হবে। তো ধাক্কা খায় এবং কি হবে, গতির দিক পরিবর্তন হয়। ক্লিয়ার হলো? তাহলে পয়েন্ট কি আছে আবার বলছি, যে দ্রবণে দ্রাবক আর দ্রাবের কণা বা অণুগুলো স্থির অবস্থায় থাকে না, ইতস্তত ঘুরে বেড়ায়, গতিশীল অবস্থায় থাকে, নিজের মধ্যে আর দেওয়াল ধাক্কা খায়, গতির দিক পরিবর্তন হয়। তাহলে এর ফলাফল কি, আলটিমেট কি ফলাফল, যে কণাগুলির মধ্যে না দ্রাব এবং দ্রাবক উভয় ইনক্লুডেড, ঠিক আছে। কণাগুলির অবিশ্রান্ত মানে কোনো বিশ্রাম নেই, হ্যাঁ, অবিশ্রান্ত ও বিশৃঙ্খল, ঠিক আছে, গতির সৃষ্টি হয়। এটাকেই কিন্তু ব্রাউনীয় গতি বলে, ঠিক আছে। এই যে তরল বা গ্যাসের ক্ষেত্রে যে কণাগুলো যে এইভাবে এই যে দেখতে পাচ্ছ, আলটিমেটলি মুভমেন্টটা কীরকম বলো তো, এই মুভমেন্টটা একটা জিগজ্যাগের মতো, এই গেল কণাগুলো, ঠিক আছে, গেল তো, ধাক্কা খেলো, এদিকে মুড়ে গেল, আবার ধাক্কা খেলো, এইভাবে মুড়ে গেল, আবার ধাক্কা খেলো, এইভাবে মুড়ে গেল, বুঝতে পারছো, জিগজ্যাগ, এই ধাক্কা খেলো, এদিকে মুড়ে গেল, হ্যাঁ, যেমন যে পজিশনে ধাক্কা খাবে সে জায়গায় এই ধাক্কা খেলো, মুড়ে গেল, মানে এদিকে মানে কি, এই ধরনের কণা এদিক দিয়ে আসছিল, এইভাবে আসছিল, এইভাবে ধাক্কা খেলো, এই নিচের দিকে ধাক্কা খেলো, ভালো থাকবে নিচের দিকে, এই নিচের দিকে ঘুরে গেল, আবার দেখা গেল এদিক দিকেও ধাক্কা মেরে দিত, এইভাবে ঘুরে গেল, এদিকে কেউ ধাক্কা মারলো, তো এইভাবে এদিকে ঘুরে গেল, ঠিক আছে। তো আবার দেখা গেলো এদিকে কোনো ধাক্কা মেরে দিল, তো এইদিকে ঘুরে গেল, ওপর দিকে থাকা, তো এইটা কি অনেকটা জিগজ্যাগ, এরকম জিগজ্যাগ, তাই না। এই জিগজ্যাগ মুভমেন্ট দেখতে পাচ্ছ, এই জিগজ্যাগ মুভমেন্টকেই আমরা অ্যাকচুয়ালি ব্রাউনীয় গতি বলি, ঠিক আছে। তো আমরা আলটিমেট দেখলাম যে কণাগুলো কিন্তু বিশৃঙ্খল গতির সৃষ্টি হয়, ঠিক আছে। এবার পয়েন্ট আছে এর মধ্যে, যে দ্রবণের গাঢ়ত্ব যদি কম থাকে, হয়, ঠিক আছে, তাহলে কণাগুলির গতিবেগ বেশি, ঠিক আছে, কণাগুলির গতিবেগ বেশি থাকবে, স্বাভাবিক ব্যাপার। গাঢ়ত্ব কম মানে কি, গাঢ়ত্ব মানে দ্রাবের পরিমাণের তুলনায় দ্রাবকের পরিমাণ অনেক বেশি, গাঢ়ত্ব কম মানে কি, দ্রাবক মানে জল অনেক অনেক বেশি পরিমাণ বেশি দ্রাবের তুলনায়। আর দ্রবণের গাঢ়ত্ব যদি বেশি হয়, ঠিক আছে, তো বেশি হলে কণাগুলির গতিবেগ কী হবে, কম হয়। তো এখানে বলতে চাইছি যে দ্রাবক তুলনামূলকভাবে দ্রাবের তুলনায় বেশি, গাঢ়ত্ব বেশি মানে দ্রাবকের পরিমাণ তুলনামূলকভাবে কম, খুব বেশি নয়, তুলনামূলকভাবে কম, তখন কণাগুলোর গতিবেগ কম হয়, আর গাঢ়ত্ব কম হলে বেশি হয়, ঠিক আছে। তো এইভাবেই তারা নিজেদের মধ্যে কী হয় বলতো, মিশে যায়, ঠিক আছে, তো ক্লিয়ার হলো? তো এটাকেই আলটিমেটলি কি বলে, ব্রাউনীয় গতি বলে। তো ব্রাউনীয় গতি হচ্ছে কি, তরল বা গ্যাসে উপস্থিত ক্ষুদ্র কণাগুলির
আঁকা বাঁকা, আঁকা বাঁকা চলন বা গতি, এদেরকেই আলটিমেটলি কি বলা হয়? ব্রাউনীয় গতি বলে। বোঝা গেল? এই যে এখানে বোঝানো হলো। আবার বলে দিচ্ছি, দেখো ভালো করে দেখো, হয়তো আমি ঝিমিয়ে যাচ্ছি কিন্তু আমি শেষ করবই। এই দেখো দ্রবণের মধ্যে কণার গতি দেখতে পাচ্ছ, এই যে জিগজ্যাগ, এটাকেই ব্রাউনীয় গতি বলছে। তো কি হয় যে দ্রবণের মধ্যে দ্রাব আর দ্রাবক এরা স্থির থাকে না, গতিশীল থাকে, ইতস্তত ঘুরে বেড়ায়, নিজেদের মধ্যে পাত্র দেওয়ালে ধাক্কা খায়, তাদের গতির পরিবর্তন হয়। গতির পরিবর্তন হলে বিশ্রাম মানে শান্ত থাকবে না, অবিশ্রান্ত থাকবে, বিশৃঙ্খল থাকবে। আর দ্রবণের গাঢ়ত্ব কম হলে গতিবেগ বেশি, আর গাঢ়ত্ব বেশি হলে কণাগুলির গতিবেগ কম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি, এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি ব্যাপন বলে। ঠিক আছে? তো এটাকেই অ্যাকচুয়ালি কী বলে? ব্যাপন বলে। ব্যাপন জিনিসটা কি? একটার মধ্যে আরেকজন ভালোভাবে মিশে যায়, মিশে যাওয়ারটাকেই ব্যাপন বলে। হ্যাঁ, একটা পদার্থ অন্য পদার্থের মধ্যে খুব ইজিলি মিশে যাওয়াকেই ব্যাপন বলে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ব্যাপন ঘটনা। তা আমরা বলতে পারি ব্যাপন জিনিস কি, যে একটা পদার্থের মধ্যে, ঠিক আছে, অন্য পদার্থ, তাহলে একটা পদার্থের মধ্যে অন্য পদার্থের অন্য এক পদার্থের ভিতরে স্বাভাবিক ও স্বতঃপ্রবেশকে ব্যাপন বলে। ঠিক আছে? তাহলে ভাষা এখানে খুব কঠিন ইউজ করা হয়েছে, বই থেকে তুলে ধরলাম যে একটা পদার্থের মধ্যে আরেকটা পদার্থের অন্য একটা পদার্থের মধ্যে, হ্যাঁ এটা ভুল লিখলাম, যে একটা পদার্থ অন্য একটা পদার্থের মধ্যে এইভাবে যে মিশে যাচ্ছে, ফ্রেন্ডলিভাবে যে মিশে যাচ্ছে, স্বাভাবিক এবং শত অনুপ্রবেশকে ব্যাপন বলা হয়। বুঝা গেল তো? ফ্রি পাস, কোনো অনুষ্ঠানে গেলে বন্ধু বান্ধবের সঙ্গে ফ্রি পাস তোমাদের পাওয়া গেল, লাইনে দাঁড়াতে হলো না, ফটাফট ঢুকে গেলে এবং সবার সঙ্গে মিশে গেলে, এটাকে অ্যাকচুয়ালি কী বলা হয়? ব্যাপন বলা হয়। তো আমরা যে ব্রাউনীয় গতি সম্বন্ধে পড়ছি, এই যে এতটা পড়লাম, এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপন বলা হয়। ইজিলি দ্রাবকের কণাগুলো পরিপূরকভাবে, ঠিক আছে তো, স্বতন্ত্রভাবে একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে, এটা দ্রবণের মধ্যে দেখা যায়। ঠিক আছে তো, গ্যাস তো এক ধরনের দ্রবণ, তো ওখানেও দেখা যায়। তো এটাকেই আমরা কি বলি? ব্রাউনীয় গতি বলি বা ব্যাপন বলি। এবার আমরা যেটা পড়ব, জল ছাড়া, ঠিক আছে, অন্য দ্রাবক, ঠিক আছে, এবং তার ব্যবহার আছে, তো ব্যবহারটাও পড়তে হবে। ঠিক আছে? এবার মানে নন অ্যাকোয়াস সলভেন্ট সম্বন্ধে পড়ব। ঠিক আছে, নন অ্যাকোয়াস সলভেন্ট হয়েছে। তো পয়েন্টটা লিখি, এটা পড়লেই মোটামুটি আমাদের এই জায়গাটা শেষ হয়ে যাবে। জল ভিন্ন অন্য দ্রাবক, নন অ্যাকোয়াস সলভেন্ট। ঠিক আছে? এবার দেখো, এটা লেখার দরকার নেই, সবাই জানে জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়। তো নর্মালি দ্রাবক হিসেবে সবথেকে বেশি ব্যবহার হয় জল, এবং জলের মধ্যে অধিকাংশই কঠিন তরল গ্যাসীয় পদার্থগুলো দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করে। এটা লেখার দরকার নেই, এটা বেসিক পয়েন্ট, সবাই জানে যে দ্রাবক হিসেবে সবচেয়ে বেশি ইউজ হয় জল, তাই তো? তাহলে জল সবথেকে বেশি ইউজ হয়, আর জলের মধ্যে ম্যাক্সিমাম কঠিন তরল গ্যাসগুলো কি হয়? ইজিলি দ্রবীভূত হয়ে যায়। কিন্তু তোমাদের জানতে হবে যে জল ছাড়াও অনেক পদার্থ আছে যেগুলো দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। ক্লিয়ার হলো তো? জল ছাড়া অনেক পদার্থ দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। সেগুলো কি কি? ঠিক আছে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ইথাইল অ্যালকোহল, যেটা পান করে লোকে, নেশা করে, হলো ইথাইল অ্যালকোহল। আর কি আছে?
তোমার মিথাইল অ্যালকোহল, স্পিরিট, মিথাইল অ্যালকোহল অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ হয় এটা, ঠিক আছে। তো সি হচ্ছে দেখো বেনজিন, ডি হচ্ছে তোমার অ্যাসিটোন, এগুলো ফার্দার তোমরা জানবে পরবর্তীকালে ক্লাস 10-এ। ই হচ্ছে তোমার ক্লোরোফর্ম, চেতনানাশক হিসেবে ইউজ করা হয়। আর এফ হচ্ছে তোমার কেরোসিন। তাহলে প্রচুর আছে। তাহলে আমরা কি পড়লাম আরেকবার রিপিট করি। জল ভিন্ন অন্য দ্রাবক, নন অ্যাকোয়াস সলভেন্ট। আমরা জানি যে দ্রাবক হিসাবে সবথেকে বেশি ইউজ হয় জল। জলের মধ্যেই অধিকাংশ কঠিন তরল গ্যাসগুলো দ্রবীভূত হয়। কিন্তু আমরা এটাও তো আমরা জানি যে জল ছাড়াও অনেক পদার্থ আছে যেগুলো দ্রাবক হিসেবে কাজ করে। তার উদাহরণগুলো আমরা পড়লাম কি, ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, ঠিক আছে, বেনজিন, অ্যাসিটোন, ক্লোরোফর্ম, কেরোসিন, এরা তোমার নন অ্যাকোয়াস সলভেন্ট, ঠিক আছে। তো এই যে, তো এরা কিন্তু দ্রাবক হিসেবেই কাজ করে, কিন্তু এর অ্যাকচুয়ালি হচ্ছে জৈব পদার্থ, ঠিক আছে। এর অ্যাকচুয়ালি হচ্ছে জৈব পদার্থ, ঠিক আছে, মনে রাখবা এগুলো সবই হচ্ছে জৈব পদার্থ। তো জলের মধ্যে যে সমস্ত বিক্রিয়াগুলো হয়, ঠিক আছে, কি কি বিক্রিয়াগুলো হয় জলের মধ্যে, কি কি সম্পন্ন হয় ভবিষ্যতে পড়বে। জলের মধ্যে কি কি বিক্রিয়া সম্পন্ন হয় পয়েন্টগুলো পড়ি। যেমন হচ্ছে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া, পড়বে এটা। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া, এটা জলে হয়। তারপরে তোমার জারণ বিজারণ বিক্রিয়া, এখানে মাধ্যম হিসেবে জল ব্যবহার করা হয়। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া, এগুলো সব আস্তে আস্তে জানবে। হ্যাঁ, প্রতিস্থাপন বিক্রিয়া, জাস্ট এমনি টার্মসগুলো জেনে রাখো। এই যে বিক্রিয়াগুলো, এগুলো জলে হয়, কিন্তু জল ছাড়া এই বিক্রিয়াগুলো সম্ভব নয় কিন্তু। হ্যাঁ, এই অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, হ্যাঁ প্রথমে জানতাম, কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র এটা জল নয়, এই যে জৈব পদার্থ দেখতে পাচ্ছ, জৈব পদার্থের মধ্যেও এই ঘটনাগুলো পসিবল। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এটা জৈব পদার্থ, যাকে নন অ্যাকোয়াস সলভেন্ট বলা হচ্ছে। বোঝা গেল? তো যাকে নন অ্যাকোয়াস সলভেন্ট বলা হচ্ছে, যে ঘটনাগুলো জলের মধ্যে হচ্ছে, সেই ঘটনাগুলো, সেই বিক্রিয়াগুলো কিন্তু নন অ্যাকোয়াস সলভেন্টের মধ্যেও পসিবল। ক্লিয়ার হলো তো? তাই এদেরকে নন অ্যাকোয়াস সলভেন্ট বলা হয়। তাহলে হোয়াট ইজ নন অ্যাকোয়াস সলভেন্ট? নন অ্যাকোয়াস সলভেন্ট হচ্ছে তোমার জল ভিন্ন অন্যান্য দ্রাবক গুলিকে বলা হয় অজলীয় দ্রাবক, মানে নন অ্যাকোয়াস সলভেন্ট। বোঝা গেল তো? কি বলা হয়? নন অ্যাকোয়াস সলভেন্ট। অ্যাকোয়াস মানে জল। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটাই হচ্ছে ডেফিনেশন অফ অজলীয় দ্রাবক। জল ভিন্ন অন্যান্য দ্রাবকগুলোকে বলা হয় অজলীয় দ্রাবক। তার এক্সাম্পলগুলো আমরা এখানে তুলে ধরেছি, যেমন ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, বেনজিন, অ্যাসিটোন, ক্লোরোফর্ম, কেরোসিন। এরা মূলত জৈব পদার্থ, এরা নন অ্যাকোয়াস সলভেন্ট বা অজলীয় দ্রাবক। এরাও কিন্তু জলের মতো অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া এদের মধ্যেও সম্পন্ন হয়। এরা মাধ্যম হিসেবে কাজ করে। জারক বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে এরাও মাধ্যম হিসেবে কাজ করে। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রেও এরা জলের মতোই মাধ্যম হিসেবে কাজ করে। বোঝা গেল তো? তো আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এরপরে, সেটা হচ্ছে যে নর্মালি, ঠিক আছে, সাধারণত জলে তড়িৎযোজী যৌগগুলো দ্রবীভূত হয়। এবার এটা ক্লাস 10-এ গিয়ে পড়বে। তড়িৎযোজী বলতে বোঝা যায় যে সমস্ত যৌগগুলো ভাঙলে আয়ন উৎপন্ন হয়। যেমন সালফিউরিক অ্যাসিড ভাঙলে H+ আয়ন SO4 উৎপন্ন হয়।
হ্যাঁ, যদিও এটা কী বলে সমযোজী যৌগ। তারপর তোমার সোডিয়াম ক্লোরাইডকে জলের মেশালে সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে Na+Cl- আয়ন হয়। হ্যাঁ, ক্যালসিয়াম সালফেটকে জলের মধ্যে ভেঙে মিশালে ক্যালসিয়াম সালফেট থাকে না। ক্যালসিয়াম আয়ন +2 আয়ন আর SO4 ডাই মাইনাস মানে দুটো মাইনাস আয়ন হিসেবে ভেঙে যায়। তো এদেরকে আমরা আয়নীয় যৌগ বলি। তো এরা সাধারণত জলে দ্রবীভূত হয়। তাহলে সাধারণত, ঠিক আছে, জলে অধিকাংশ, ঠিক আছে, জলে অধিকাংশ, এই টার্মগুলো পড়ে রাখবে, তড়িৎ যোজী যৌগগুলি দ্রবীভূত হয়। ঠিক আছে, জলের মধ্যেও তড়িৎযোজী যৌগগুলোতে। কিন্তু এই যে জৈব পদার্থ বললাম না, এটাকে বলে জৈব দ্রাবক। এই জৈব তরলে তড়িৎযোজী হয় না। ঠিক আছে, সাধারণভাবে জৈব যৌগগুলি কি হয়, দ্রবীভূত থাকে। হলো? তার মানে এই নয় যে জৈব যৌগগুলো জলে দ্রবীভূত হয় না। যেমন হচ্ছে অ্যালকোহল, এই যে ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল দেখতে পাচ্ছ, এই যে ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল দেখতে পাচ্ছ, এরা কিন্তু জৈব হলেও জলে দ্রবীভূত, ব্যতিক্রমেরা। কিন্তু নর্মালি দেখা যায় যে তড়িৎযোজী যৌগগুলো, যেটা বললাম একটু আগে, মনে রাখার চেষ্টা করবে, তারা জলে দ্রবীভূত হয়। আর যারা তড়িৎযোজী নয়, যাদের কে ভাঙলে আয়ন উৎপন্ন হয় না, নর্মালি তাদেরকে আমরা জৈব যৌগের মধ্যে এটা অধিকাংশ দেখা যায়। তো জৈব তরল দ্রাবক অর্থাৎ নন অ্যাকোয়াস সলভেন্ট মূলত জৈব দ্রাবক হয়, অর্থাৎ জৈব পদার্থ হয়। ঠিক আছে, তো সেখানে জৈব যৌগগুলোই কি হয়, দ্রবীভূত থাকে। এবার তোমাদের যেটা পড়তে হবে, ইউজ অ্যান্ড হার্মফুলনেস অফ কি বলে নন অ্যাকোয়াস সলভেন্ট। এটা আমি আর লেখাচ্ছি না, এই বই থেকে পড়িয়ে দিচ্ছি, এত কিছু লেখানো সম্ভব নয়। তো এখানে দেখো নন অ্যাকোয়াস সলভেন্ট, তোমরা এই বই থেকে, ছায়া বই থেকে তোমরা কি পড়বে, পেজ নাম্বার 94 বার করো। আমি এখান থেকে দ্রবণের শক্তির মাত্রা ও তার এককগুলো পড়িয়েছি অঙ্ক বাদে। এই অঙ্কগুলো আমি তোমাদের সামনের দিন করাবো। এই পুরোটাই লাইন আমি লিখেছি খাতায়। এখান থেকে এইগুলো পড়বে, গোটা লাইন ধরে ধরে পড়বে, এতটা পড়বে। আয়তন ভিত্তিক শতাংশ, মোল প্রতি লিটার বা মোলারিটি হিসেবে শতকরা, পুরো ডিটেলসে পড়বে একদম এতটা। তারপর দেখো গ্রাম প্রতি লিটার দেওয়া আছে, পুরো ডিটেলসে পড়বে। এই জায়গাটা পড়বে, উষ্ণতার পরিবর্তন, সমস্ত মাত্রায় কী হয়, পরিবর্তন হয়। ঠিক আছে, কেলাস পড়ার দরকার নেই, এখান থেকে কেলাস পড়ার দরকার নেই। বাস হ্যাঁ, ছবিটা দেখে রাখতে পারো। এই দেখো ফিটকিরির ছবি, তুত বলতে ওই কপার সালফেটের ছবি দেখো দেওয়া আছে, দেখো, আর মিছরির ছবি দেওয়া আছে, এই ছবিগুলো দেখে রাখতে পারো। আর কেলাসন কীভাবে তৈরি হয়, এ দেখো বীজ, কেলাস বীজ কীভাবে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এই ছবিটা তুমি দেখে রাখতে পারো। ঠিক আছে, তো আর সাতটা বই থেকে তোমরা কেলাস পড়বে, অলরেডি আমি খাতায় লিখেছি, কেলাস পড়বে। তারপরে অনিয়ন্ত্রক পদার্থ কাকে বলে উদাহরণ পড়বে, কেলাসন কাকে বলে পড়বে, কেলাস প্রস্তুত করার পদ্ধতিগুলো পড়বে। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ফিটকিরি কেলাস প্রস্তুতি, পটাশিয়াম নাইট্রেট কেলাস প্রস্তুতি, এগুলো তুমি রিডিং মারবে। এইখানে দেখো বীজ কেলাস সিডিং সম্বন্ধে ভালো করে দেওয়া আছে, এটা এখান থেকেই পড়বে, ছবিটা ছায়া বই থেকে দেখে নিতে পারবে। তারপর এখানে পড়িয়েছে দেখো মোশন অফ পার্টিকলস ইন সলিউশন, অর্থাৎ দ্রবণের মধ্যে কণার গতি, যেটা একটু আগেই পড়লাম আমরা। এই সাতটা বইটাই থেকেই পড়িয়েছি, এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। এখানে ব্যাপন বলেছে, এখানে টাইম লাইন তুলে দিয়েছে, ব্যাপন অ্যাকচুয়ালি কী। এখানে দেখো ব্রাউনীয় গতি বলেছে, এটা পড়বে। ঠিক আছে, তারপর দেখো জল ভিন্ন অন্যান্য দ্রাবক। তো অন্যান্য দ্রাবকের এই এতটা প্যারা পর্যন্ত ভালো করে দেখে নাও, এই ফার্স্ট প্যারা আর তার সঙ্গে এতটা পড়ে নিতে পারো। হ্যাঁ, ব্যবহার এখান থেকে পাওয়া দরকার নেই, ব্যবহার ছায়াবোধে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এরপর যা বললাম, যে আলোচনা করলাম, সব এখানে দেওয়া আছে, এগুলো পড়বে। ঠিক আছে, এরপর আমরা এর ব্যবহারটা আমরা অন্য বই থেকে পড়ব। হ্যাঁ,
সম্পৃক্ত অসম্পৃক্ত মনে হয় বলিনি, ওটা না বললেই হয়, যে কোনো বই থেকে পড়লে অসুবিধা নেই। এবার দেখো পেজ নাম্বার 96 বার করবে, এখানে খুব সুন্দরভাবে ব্যবহার দিয়েছে। দেখো মিথাইল অ্যালকোহলকে উড স্পিরিট বলা হয়, মুখস্থ করবে। মিথাইল অ্যালকোহলকে উড স্পিরিট বলা হয়, অর্থাৎ কাঠ জাতীয় দ্রব্য থেকে মিথাইল অ্যালকোহল পাওয়া যায়। এর ইউজ হয় কিসের? রং ও বার্নিশের দ্রাবক হিসেবে মিথাইল অ্যালকোহলের ব্যবহার। রং করার সময় দেখবে কাঠ রং করার সময় আগে এটা দেওয়া হয়। তারপরে রজন, গালা, ল্যাকার প্রভৃতি প্রস্তুতিতেও দ্রাবক হিসেবে মিথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। তো মূলত প্রথম লাইনটা মুখস্থ, রং ও বার্নিশ দ্রাবক হিসেবে মিথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়, এটাই শুধু পড়বে। এই ছাড়া রজন, গালা, এগুলো না পড়লেও চলবে। তারপর ইথাইল অ্যালকোহলের ব্যবহার, এটাও দেখো রং ও বার্নিশ হিসেবে ইথাইল অ্যালকোহলের ব্যবহার করা হয়, এটাও সেম মিথাইল অ্যালকোহলের মতোই কাজ, ঠিক আছে তো। তারপরে ইথাইল অ্যালকোহলকে আমরা সুগন্ধি, কৃত্রিম তন্তু, ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। হ্যাঁ, অবশ্যই এটা ব্যবহার করা, বিশেষ করে হোমিওপ্যাথি ওষুধে ইথাইল অ্যালকোহল ইউজ করা হয় যে কোনো। হ্যাঁ, তো ইথাইল অ্যালকোহলের ব্যবহার শুধুমাত্র রং ও বার্নিশের মধ্যে লিমিটেড নয়, এটা আমরা যে বডি স্প্রে ইউজ করি না, ওর মধ্যে কিন্তু অ্যালকোহল থাকে। তো এই হচ্ছে ইথাইল, সুগন্ধি, কৃত্রিম তন্তু, ওষুধ, এই প্রস্তুতে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়, পড়বে। তারপরে অ্যাসিটোন, এটাও দেখো বার্নিশ ও পালিশের কাজে দ্রাবক হিসেবে অ্যাসিটোন ব্যবহার করা হয়। হ্যাঁ, আবার এটা পড়বে রেজিন জাতীয় পদার্থ, যেটাকে গালা বলছে, অ্যাসিটোনে দ্রবীভূত বা প্রলম্বিত করে বার্নিশ প্রস্তুত করা হয়, মুখস্থ করবে। তো আসতে পারে যে রেজিন জাতীয় পদার্থ কোন দ্রাবকে দ্রবীভূত হয়, নিশ্চয়ই জলে দ্রবীভূত হবে না, জৈব দ্রাবক অ্যাসিটোনের মধ্যে এটা দ্রবীভূত হয়, আসতেই পারে প্রশ্ন। কেরোসিন তো আলাদা করে ব্যবহার কিছু নেই। কাঠের আসবাবপত্র বা লোহা দ্বারা নির্মিত বস্তুর উপর তেল ভিত্তিক প্রয়োগ করার সময় থিনার হিসেবে কেরোসিন ব্যবহার করা হয়। আর কেরোসিন আবার তোমাদের জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। থিনার মতলব মানে হলো যে ওটাকে পালিশ করার আগে কেরোসিন দিয়ে ভালো করে ওটাকে পালিশ করে তারপর ওর প্রতি রং চাপানো হয়, ঠিক আছে তো। তারপর ক্লোরোফর্ম দিয়েছে, এটাও বার্নিশের কাজে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। তারপরে শল্য চিকিৎসা মানে যে অপারেশন থিয়েটার হয় না, সেখানে চেতনানাশক রূপে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। এখন বর্তমানে কিন্তু ক্লোরোফর্ম ব্যবহার করা হয় না, কিন্তু প্রথম আগের দিকে যখন অপারেশন হতো তখন চেতনানাশক হিসেবে ক্লোরোফর্ম ব্যবহার করা হতো। তাহলে মোটামুটি এখান থেকে পড়ে নেবে যে মিথাইল অ্যালকোহল বা উড স্পিরিটের ব্যবহার, রং ও বার্নিশে ইথাইল অ্যালকোহল রং বার্নিশ ছাড়া সুগন্ধি, কৃত্রিম তন্তু, ওষুধ তৈরিতে, অ্যাসিটন বার্নিশ পালিশ কাজ ছাড়া রেজিন জাতীয় পদার্থ অ্যাসিডের মধ্যে দ্রবীভূত হয়। কেরোসিন যেমন বার্নিশ হিসেবে কাজ করে বা থিনার হিসেবেও কাজ করে। ক্লোরোফর্ম যেমন শল্য চিকিৎসায় চেতনানাশক হিসেবে কাজ করে, এগুলো পড়বে। এর প্রভাব মানে এর ব্যবহার আছে, ক্ষতিকর প্রভাব কি? ক্ষতিকর প্রভাবও আছে, যে দেখো এখানে লেখা আছে, দেখো অজলীয় দ্রাবকগুলি মূলত উদ্বায়ী প্রকৃতির হয়। হ্যাঁ, যে এই যে বাড়িতে আমরা যে বডি স্প্রে দিই, তো বডি স্প্রে তো শুধু বডিতে যায় না, সেটা স্প্রে হয়ে কিন্তু আমাদের নাকেও প্রবেশ করে কিন্তু। হ্যাঁ, সেটা কিন্তু খুব ভালো না, কিন্তু আমরা সেই সেন্টগুলো নিই, ঠিক আছে, বা সেটা আমাদের জন্য ভালো না। তাই এটা দেখো লেখা আছে অজলীয় দ্রাবকগুলো মূলত উদ্বায়ী প্রকৃতির হয়। অর্থাৎ তুমি অ্যাসিটোনই বলো, এথাইল অ্যালকোহলই বলো, বা মিথাইল অ্যালকোহল বলো, যেটাকে আমরা স্পিরিট বলি, কেরোসিনই বলো। কেরোসিন তো খুব আস্তে আস্তে উদ্বায়ী হয়, বোঝা মুশকিল। বাট ক্লোরোফর্ম, ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, যে স্পিরিট, ওই নেল পলিশ তোলার জন্য দেখবে যেটা ইউজ হয়, ওটা অ্যাকচুয়ালি স্পিরিট। হ্যাঁ, দেখবে একটু ড্রপ ফেলে রাখবে, দিয়ে কিছুক্ষণ পর দেখবে ড্রপ নেই। হ্যাঁ, তো মেয়েরা বিশেষ করে এটা ইউজ করে স্পিরিট, ওটাও অ্যাকচুয়ালি অ্যালকোহল। তো উদ্বায়ী হওয়ার জন্য সাধারণ উষ্ণতায় এদের দ্রুত বাষ্পায়ন ঘটে। তাহলে কি লেখা আছে, যে অজলীয় দ্রাবকগুলো মূলত উদ্বায়ী প্রকৃতির হয়, সাধারণ উষ্ণতায় এদের দ্রুত বাষ্পায়ন ঘটে। অজলীয় দ্রাবকগুলি ব্যবহারকারীর দেহে খুব সহজে প্রবেশ করে এবং মারাত্মক বিক্রিয়া ঘটে। তাহলে এই যে সহজে উদ্বায়ী এবং সহজে বাষ্পিত হয়ে যে নাকে চলে যাচ্ছে, আমার সেন্টগুলো শুনছি, আমার দারুণ লাগছে শুনতে, কিন্তু এইটাই ভেতরে গিয়ে তোমার ভালো জায়গায় ক্ষতি করবে। তো কী কী ক্ষতি হতে পারে যদি অতিরিক্ত মাত্রা হয়ে যায়? যদি মিথাইল অ্যালকোহল হয়, যদি অতিরিক্ত মাত্রা যদি শরীরের মধ্যে চলে যায়, অন্ধত্ব ঘটাতে পারে। ইথাইল অ্যালকোহল যদি অতিরিক্ত মাত্রা যদি শরীরে চলে যায়, স্মৃতিশক্তির হ্রাস হতে পারে, লিভারের ক্রিয়া ক্ষমতা ব্যাঘাত ঘটে এবং ক্যান্সার হতে পারে। যেমন যারা দেখবে ইথাইল অ্যালকোহল তো পান জাতীয় দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়, অ্যালকোহল জাতীয় অ্যালকোহল, দেখবে যারা মাতলামো করে, তো
তো এদের ক্ষেত্রে যারা অতিরিক্ত মাত্রায় ইথাইল অ্যালকোহল খেয়ে নেয় তাদের দেখবে যা সারা রোজ খায় তাদের দেখবে লিভারের প্রবলেম হয়, কিন্তু লিভার বাস্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আবার এতে ক্যান্সারও হতে পারে। অ্যাসিটোনের ক্ষেত্রে দেখো বলছে ডায়াবেটিস, হ্যাঁ, মধুমেহ রোগের প্রবণতা বৃদ্ধি করে, ডায়াবেটিক হয়, ডায়াবেটিস হয়, রোগ হয়, এটাকে বাংলায় মধুমেহ বলা হচ্ছে। ঠিক আছে, সুগার, এটাকে ডায়াবেটিক সুগার। কেরোসিন কি হয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ক্ষতি করতে পারে। ক্লোরোফর্ম কি কিডনি আর লিভারের ক্ষতি করতে পারে। হ্যাঁ, বা ক্লোরোফর্মেও কী হয়, ক্যান্সার সৃষ্টি হয়। এইগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। ক্লিয়ার হলো তো? এবার দেখো, তাহলে আমি তোমাদের মোটামুটি বলে দিলাম যে ইথাইল অ্যালকোহল মিথাইল একবার দেখে নাও ভালো করে, স্ক্রিনশট নিয়ে নেবে, করে নেবে। তারপর এইগুলো তো দেখবে। তারপরে দেখো পেজ নাম্বার 92 বার করো। এই 92 পেজের মধ্যেই দেখো দেওয়া আছে, দেখো সম্পৃক্ত দ্রবণের ওপর উষ্ণতার প্রভাব। ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার পদ্ধতি, সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পদ্ধতি, তারপরে সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণের শনাক্তকরণ। ঠিক আছে, এগুলো এখান থেকেই পড়বে। হ্যাঁ, এইটা এই জায়গায় থেকেই পড়বে, এটা এখানেই ভালো দেওয়া আছে, এত পয়েন্ট করে দিলাম। তারপরে এই যে ছকগুলো দেওয়া আছে না, তো এই ছকগুলো, এই যে তরল গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব, এটা তুমি এই বই থেকেও পড়তে পারো, ছায়া বই থেকেও পড়তে পারো, কেন এখানে হাইলাইটেড করে দেওয়া আছে, তো এইখান থেকেই পড়ে নেবে। ঠিক আছে, তো ক্লিয়ার হলো? বা তুমি যদি মনে করো যে না এখান থেকে পড়বো না, এইটা আমি সাতটা বই থেকে পড়বো, তাহলে সাতটা বইয়ে পেজ নাম্বার তুমি বার করো 100, এই দেখো পেজ নাম্বার 100 দেখো, এখান থেকে তুমি দেখো লাইন বা লাইন পড়ে নিতে পারো। তো এইটাতে পড়ে নিতে পারো, অসুবিধা নেই। এই জায়গাগুলো দ্রাব্যতা যে কোনো বই থেকে পড়তে পারো, আলাদা করে বলার কিছু নেই, তোমরা যে কোনো বই থেকেই পড়তে পারো। ক্লিয়ার হলো তো? হয়েছে তো? এতদূর পর্যন্তই থাকবে তোমাদের ভিডিওটা। তোমাদের আমি সামনের দিন অর্থাৎ রোববার দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, পুনরায় আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে আবার বলে দেবো যে কোন কোন জায়গাটা পড়তে হবে, কোন কোন জায়গায় ছাড়তে হবে, এবং অঙ্কগুলো করব। ঠিক আছে, এবং কিছু অঙ্ক তোমাদের করতে দেবো, কিছু প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোও তোমাদের করাতে হবে, এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবো আমরা, মোটামুটি আরও 2 দিন লাগবে চ্যাপ্টার কমপ্লিট হতে। ঠিক আছে, তাহলে এতটাই থাকলো, গুড নাইট।